A very warm welcome to our channel উদয়ান এডু প্লাস। আর আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সমস্ত ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য, সেটা স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক, ইউনিভার্সিটি হোক, রেগুলার অথবা ওপেন। সমস্ত ছাত্রছাত্রী যারা ইতিহাস পাঠ করছেন বিভিন্ন ক্লাসে অথবা স্পেশালাইজেশন করছেন পরবর্তীকালে, তাদের কাছে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ওপর থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে বিভিন্ন সেমেস্টারের পরীক্ষায় বা টেস্টে কোয়েশ্চেন এসে থাকে। তাই নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য আজকে ভিডিওটি তৈরি করা হলো না, সমস্ত ইতিহাসের স্টুডেন্টদের জন্যই আজকের ভিডিওটা ডেডিকেটেড। এবং আজকের আলোচ্য টপিকটি হলো বিজয়নগর সাম্রাজ্য। এই সাম্রাজ্য সম্পর্কিত একটি খুব বিস্তৃত না হলেও খুব সংক্ষিপ্তও নয়, এরকম একটি আলোচনা আমি তোমাদের জন্য করলাম। আশা করি তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। এই সংক্রান্ত আর কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি ভবিষ্যতে সাহায্য করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। Wait. A very important things to say that please watch the whole video, and if you like our video then don't forget to subscribe our channel and must do a like and do lots of comments, and please share this video to your friends and families. Thanks a lot. বিজয়নগর সাম্রাজ্য, the Vijayanagar Empire। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের শেষ দিকে দিল্লি সুলতানির সর্বত্র চরম অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে সাম্রাজ্যের বিভিন্ন অংশে বেশ কিছু স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। পূর্ব ভারতে বাংলাদেশে যেমন স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা হয়, তেমনি দক্ষিণ ভারতেও বিজয়নগর ও বাহমনি নামে দুটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই রাজ্য দুটি কয়েকশো বছর ধরে তাদের স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিল। দক্ষিণ ভারতের ইতিহাসে এই দুই রাজ্যের গুরুত্ব অপরিসীম। বিজয়নগর সাম্রাজ্য স্থায়ী হয়েছিল ৩০০ বছরেরও বেশি সময়। বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস রচনার জন্য মূলত ৩ ধরনের উপাদান আছে: সাহিত্য, বৈদেশিক বিবরণ এবং লিপি। ১. রাজকলা নির্ণয় ও বিদ্যারণ্য কলা জ্ঞান নামক গ্রন্থ দুটি থেকে নানা তথ্য মিললেও ঐতিহাসিকরা এই গ্রন্থ দুটিকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। গঙ্গাদেবী রচিত মাদুরা বিজয়ম এবং গঙ্গাধর রচিত নাটক গঙ্গা দাস প্রলাপ বিলাসম থেকে এই সাম্রাজ্য সম্পর্কে বিভিন্ন তথ্য মেলে। বিদেশি পর্যটকদের মধ্যে আফ্রিকাবাসী ইবন বতুতা, ইটালীয় পর্যটক নিকোলো কন্টি, পারসিক আব্দুর রাজ্জাক, পর্তুগিজ ডমিঙ্গোস পায়েজ এবং মুসলিম পর্যটক ফেরিস্তা ও তাবাতাবার বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ। এগুলি থেকে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায়। এছাড়া প্রথম হরিহরের বাগেশ্বরী তাম্রশাসন, দ্বিতীয় দেবরায়ের শ্রীরঙ্গমপট্ট, রাজা ইমাদি নরসিংহের দেবলশ্রীপট্ট হল গুরুত্বপূর্ণ উপাদান। এবার আসি উৎপত্তির বিষয়। বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি সম্পর্কে নানা মতবাদ প্রচলিত আছে। রবার্ট সিওয়েল বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে তাঁর বিখ্যাত গ্রন্থ আ ফরগটন এম্পায়ার, একটি বিস্তৃত সাম্রাজ্য গ্রন্থে এই সাম্রাজ্যের
প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন জনশ্রুতির উল্লেখ করেছেন। প্রথমত, এই সব কাহিনী ও জনশ্রুতির উপর ভিত্তি করে মোটামুটি বলা যায় যে সঙ্গম নামে জনৈক ব্যক্তির 5 পুত্র তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে বিজয়নগর সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। এই 5 ভ্রাতার মধ্যে হরিহর ও বুক্কই ছিলেন প্রধান। বলা হয় যে মুসলিম আক্রমণের বিরুদ্ধে হিন্দু সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে মাধব বিদ্যারণ্য নামে এক জনৈক ব্রাহ্মণ এবং তার ভাই বেদের বিখ্যাত ভাষ্যকার সায়নাচার্য তাদের একটি হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠায় উৎসাহিত করেন। দ্বিতীয়ত, অপর একটি কিংবদন্তিতে বলা হয় যে কোনো এক সময় হরিহর ও বুক্ক বরঙ্গলের কাকতীয় বংশীয় রাজা প্রতাপরুদ্রদেবের অধীনে কর্মরত ছিলেন। সুলতান বাহিনী ওয়ারঙ্গল আক্রমণ করলে তারা হোয়সল রাজ তৃতীয় বীরবল্লালের রাজ্যে চলে যান এবং সেখানে চাকরি গ্রহণ করেন। তৃতীয় বীরবল্লাল তুঙ্গভদ্রা নদীর উত্তর তীরে আনেগন্ডি দুর্গ প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ বিন তুগলক হোয়সল রাজ্য জয় করেন এবং হরিহর ও বুক্ক 2 ভাইকে বন্দী করে দিল্লিতে নিয়ে যান। সেখানে তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। পরে দাক্ষিণাত্যের হিন্দু বিদ্রোহকে ধ্বংস করার জন্য তাদের আনেগন্ডির শাসক নিযুক্ত করা হয়। এই সময় তাঁরা বিদ্যারণ্য ও সায়নাচার্যের পরামর্শে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং আনেগন্ডিকে কেন্দ্র করে বিজয়নগর সাম্রাজ্যের পত্তন করেন 1336 খ্রিস্টাব্দ। বিজয়নগর সাম্রাজ্যের 3 শতাধিক বছরেরও শাসনকাল 1336 থেকে 1672 খ্রিস্টাব্দ। মোট 4টি রাজবংশ এখানে রাজত্ব করেছে। সেগুলি হলো যথাক্রমে সঙ্গম বংশ, শালুভ বংশ, তুলুভ বংশ এবং আরবেডু বংশ। এবার বলি দ্য কজেস অফ ডাউনফল অফ দ্য বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ। বিজয়নগর সাম্রাজ্যের পতনের জন্য কয়েকটি কারণকে দায়ী বলে মনে করা হয়। প্রথমত, বিজয়নগরকে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হয়। বিজয়নগর বাহমানি এই দুটি সাম্রাজ্যের সংঘর্ষ তো বটেই, বাহমানি রাজ্য 5টি অংশে বিভক্ত হওয়ার পরেও এই পঞ্চরাজ্যের সঙ্গে বিজয়নগরের সংঘর্ষ অব্যাহত ছিল। এছাড়া উড়িষ্যা ও পাণ্ড্য রাজ্যের সঙ্গেও বিজয়নগরকে সর্বদাই সংঘর্ষে লিপ্ত থাকতে হতো। দ্বিতীয়ত, উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। রাজ পরিবারের লোকেরা এবং মন্ত্রী ও আমলারা সর্বদাই রাজার বিরুদ্ধে চক্রান্ত করত। এর ফলে ঘন ঘন রাজবংশের পরিবর্তন ঘটত। তৃতীয়ত, বিজয়নগরের সামরিক সংগঠন ছিল ত্রুটিপূর্ণ। তাদের উন্নত মানের কামান ও আগ্নেয়াস্ত্র ছিল না। তারা আরবি ঘোড়া ও তুর্কি তীরন্দাজ নিয়োগ করে সেনাদলকে উন্নত করার চেষ্টা করেন, কিন্তু ভাড়াটিয়া সেনা দিয়ে সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি সম্ভব ছিল না। চতুর্থত, সম্রাটের দুর্বলতার সুযোগ নিয়ে প্রাদেশিক শাসনকর্তা ও সামন্তরা স্ব-স্ব-রাজ্যে প্রধান হয়ে ওঠেন। তাদের বিদ্রোহ সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। পঞ্চমত, বিজয়নগরের অর্থনীতি কিন্তু শক্তিশালী ছিল না। ভূমি রাজস্বের একটি বড় অংশ প্রাদেশিক শাসনকর্তা ও সমরনায়করা ভোগ করতেন। বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে সকল রাজার সমান উৎসাহ ছিল না। সাম্রাজ্যের পশ্চিম উপকূলে
পর্তুগিজদের বাণিজ্যের সুযোগ দিয়ে বিজয়নগরের শাসকবর্গ মোটেই ভালো কাজ করেননি। এবার আলোচনা করব অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দ্য বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে। বিজয়নগরের নরপতিরা এক সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। শাসন ব্যবস্থায় রাজাই ছিলেন সর্বেসর্বা। শাসন বিভাগ, বিচার বিভাগ, সমর বিভাগ সব কিছুর সর্বেসর্বা হলেও রাজা কিন্তু কখনোই স্বৈরাচারী ছিলেন না। তিনি ছিলেন প্রজাহিতৈষী। ধর্মশাস্ত্র অনুসারে তিনি দেশ শাসন করতেন। রাজা কৃষ্ণদেব রায় তাঁর আমুক্ত মাল্যদা গ্রন্থে বলেছেন যে ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করাই রাজার কর্তব্য। শাসন কার্যে রাজাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রী সভা ছিল এবং মন্ত্রীগণ রাজা কর্তৃক নিযুক্ত ও পদচ্যুত হতেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 3 শ্রেণী থেকে মন্ত্রী নিযুক্ত করা হতো। যদিও এ ব্যাপারে ব্রাহ্মণরা প্রাধান্য পেত। মন্ত্রীপদ অনেক সময় বংশানুক্রমিকও হতো। আর প্রধানমন্ত্রীকে বলা হতো মহাপ্রধান। তিনি বিশেষ ক্ষমতা ভোগ করতেন। মন্ত্রীদের সংখ্যা ছিল সাধারণত 6 থেকে 8 জন। মন্ত্রী ছাড়া কোষাধ্যক্ষ, বাণিজ্য সচিব, পুলিশ বাহিনীর অধিনায়ক, অশ্ববাহিনীর অধিনায়ক প্রভৃতি বিভিন্ন রাজকর্মচারীর উল্লেখ পাওয়া যায়। বিজয়নগরের রাজারা একটি জাঁকজমকপূর্ণ রাজসভা স্থাপন করেছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র সাম্রাজ্য কয়েকটি মন্ডলম বা প্রদেশে বিভক্ত ছিল। পর্তুগিজ পর্যটক পয়েজ বিজয়নগরে 200টি প্রদেশের কথা বলেছেন। বলাই বাহুল্য এ বক্তব্য সঠিক নয়। ডক্টর কৃষ্ণ শাস্ত্রীর মতে বিজয়নগর সাম্রাজ্যে প্রদেশের সংখ্যা ছিল 6টি। প্রাদেশিক শাসনকর্তাদের নায়ক বা নায়েক বলা হতো। তাঁরা সাধারণত রাজপরিবার ও অভিজাত সম্প্রদায়ের মধ্যে থেকেই নিযুক্ত হতেন। নিজ নিজ এলাকায় তাঁরা কর্মচারী নিয়োগ করতেন, বিচার কার্য পরিচালনা করতেন, রাজস্ব আদায় করতেন এবং সম্রাটের প্রয়োজনে সেনা সরবরাহও করতেন। তাদের প্রত্যেকের নিজস্ব রাজসভা ও সেনাবাহিনী ছিল। প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে নিজ নিজ এলাকায় শাসন কার্য পরিচালনা করলেও কেন্দ্রের সঙ্গে সর্বদাই তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতে হতো। প্রদেশগুলি আবার নাড়ু বা জেলায় এবং জেলাগুলি আবার স্থল বা মহকুমায় এবং স্থলগুলি গ্রামেও বিভক্ত ছিল। গ্রাম ছিল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। গ্রামগুলি স্বশাসন ভোগ করত এবং সেখানে পঞ্চায়েতের উপর গ্রামের পুলিশ, বিচার এবং শাসনভারও ন্যস্ত ছিল। মহানায়কাচার্য নামে একটি শ্রেণীর কর্মচারী গ্রামের শাসনকার্য তদারক করতেন এবং তাঁর মাধ্যমেই কেন্দ্রীয় সরকার গ্রামগুলির ওপর কর্তৃত্ব বজায় রাখতে পারত। এবার রাজস্ব ব্যবস্থাটাও একটু জেনে নেওয়া যাক। ট্যাক্স সিস্টেম: খেয়া, পথকর, শিল্পকর, বাণিজ্য শুল্ক, বিক্রয় কর, বিবাহ কর, গোচারণ কর প্রভৃতি থেকে যথেষ্ট রাজস্ব আদায় হলেও ভূমিকরই ছিল সরকারি আয়ের প্রধান উৎস। জমির উৎপাদিকা শক্তি অনুসারে ভূমি রাজস্বের নির্ধারণ হতো। উৎপন্ন শস্যের 1/6 ভূমি রাজস্ব হিসেবে গৃহীত হতো। অর্থ বা শস্য দ্বারা রাজস্ব দেওয়ার প্রথা প্রচলিত ছিল। রাজস্ব সংক্রান্ত সকল কার্য পরিচালনার জন্য একটি
পৃথক দপ্তরও ছিল। সামরিক ব্যবস্থা কেমন ছিল এখানে? সামন্ত সেনা ছাড়াও রাজার নিজস্ব সেনাবাহিনী ছিল। পর্যটক, অশ্বারোহী, গোলন্দাজ ও উষ্ট্র ও হস্তী বাহিনী নিয়ে সরকারের সেনাবাহিনী গঠিত ছিল। সেনাদলে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের লোক নেওয়া হতো। বিজয়নগর সাম্রাজ্যের সেনাবাহিনী ছিল বিশাল আকৃতি। কৃষ্ণদেব রায়ের সেনাবাহিনীতে 7 লক্ষ পদাতিক, 3600টি অশ্ব ও 650টি হস্তী ছিল। এ সময় গোলন্দাজ বাহিনীরও উল্লেখ পাওয়া যায়। সেনাদলকে শক্তিশালী করার জন্য বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন, সোশ্যাল লাইফ অব দ্য বিজয়নগর এম্পায়ার। পায়েজ, নুনিজ, নিকোলো কন্টি, আব্দুর রজ্জাক প্রমুখ বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের সমাজ জীবনের নানা তথ্য পাওয়া যায়। সমাজে চতুর্বর্ণ প্রথা যথেষ্ট শক্তিশালী ছিল। ব্রাহ্মণরা সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। সমাজ, রাষ্ট্র ও ধর্মীয় জীবনে তাঁদের যথেষ্ট প্রভাব ছিল। বেদের বিখ্যাত টিকাকার সায়ন দ্বিতীয় হরিহরের মন্ত্রী ছিলেন। ব্রাহ্মণদের গোমাংস খাওয়া নিষিদ্ধ ছিল এবং মূলত ব্রাহ্মণদের নয়, সমগ্র সমাজেই এই গোমাংসের প্রচলন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ব্রাহ্মণরা সম্পূর্ণরূপেই নিরামিষভোজী ছিলেন, তথাপি সাধারণ মানুষ মাংস ভক্ষণ করত, কিন্তু গোমাংস নয়। কৃষ্ণদেব রায় ও অচ্যুত রায় গোঁড়া হিন্দু ও বিষ্ণুর উপাসক হয়েও পশু পক্ষীর মাংস ভক্ষণ করতেন বলে জানা যায়। সমাজের সব শ্রেণীর মধ্যে অবাধ মেলামেশা চলত। সমাজ, রাজনীতি, সামরিক ও সাংস্কৃতিক ব্যাপারে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতেন। তাঁরা কারুশিল্প, চারুশিল্প, নৃত্য, সঙ্গীত, সাহিত্য, কলাবিদ্যা ও শাস্ত্রচর্চাও করতেন। পর্তুগিজ পর্যটক নুনিজ লিখেছেন যে এখানে কোনো কোনো নারী প্রহরী, বিচারক, জ্যোতিষী এবং হিসাব রক্ষকেরও কাজ করতেন। গঙ্গা দেবী, হনম্মা, তিরুমলম্মা ছিলেন সে যুগের বিখ্যাত কবি। পুরুষের বহু বিবাহ, পণ প্রথা, বাল্য বিবাহ, সতী ও দেবদাসী প্রথা নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে। বিদেশি পর্যটকের রচনা থেকে দেবরায়, কৃষ্ণদেব রায়, অচ্যুত রায় প্রমুখ রাজন্যবর্গের বহু পত্নীর অস্তিত্বের কথা জানা যায়। সমাজে দেবদাসী প্রথা প্রচলিত ছিল। বিজয়নগরের নৃপতিগণ বিষ্ণুর উপাসক হলেও সকল ধর্মের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল ছিলেন। এখানে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, মুসলিম সকল ধর্মের মানুষই নির্বিবাদে বসবাস করত। শাসন ব্যবস্থাতেও তারা ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করেন। বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক জীবন, ইকোনমিক লাইফ অব দ্য বিজয়নগর এম্পায়ার। বিদেশি পর্যটক নিকোলো কন্টি, পায়েজ, নুনিজ, আব্দুর রজ্জাক, এডওয়ার্ডো বারবোসা প্রমুখের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের বিরাট অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানা যায়। এই সব পর্যটকদের মধ্যে অনেকেই বিজয়নগরের অতুল ঐশ্বর্য দেখে চমৎকৃত হয়েছেন। এই অর্থনৈতিক প্রাচুর্যের মূলে ছিল কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের অগ্রগতি। কৃষি ছিল জনসাধারণের প্রধান জীবিকা। কৃষির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল। এই যুগে জমির মালিকানা জমিদার, মঠ ও মন্দিরগুলির হাতে চলে যায় এবং কৃষকেরা তাদের মজুরে পরিণত হয়। উৎপন্ন শস্যের মধ্যে ছিল ধান, গম, বার্লি, যব, কলাই ও তুলাজাত দ্রব্যাদি।
মঠ ও মন্দির কর্তৃপক্ষ সুদের বিনিময়ে কৃষকদের ঋণ দিত। ঋণ পরিশোধে ব্যর্থ হলে জমি বাজেয়াপ্ত করা হতো। শিল্প উৎপাদনের দিক থেকে বস্ত্রশিল্প, মৃৎশিল্প, ধাতু ও খনিজ উৎপাদন ছিল প্রধান। আব্দুর রাজ্জাক ও পায়েজের রচনা থেকে জানা যায় যে শিল্পী ও বণিকদের পৃথক পৃথক গিল্ড বা সংঘ ছিল এবং এই সংঘগুলি দেশের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরের ৩০০ বন্দর ছিল এবং এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল ও আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। বারবোসার রচনা থেকে বিজয়নগরের আমদানি রপ্তানির কথাও জানা যায়। বিজয়নগর থেকে রপ্তানি হতো চাল, তেল, লোহা, গন্ধক, চিনি, মশলা, কাপড়। আর আমদানি হতো আরবি ঘোড়া, হাতি, মুক্তা, তামা, প্রবাল, পারদ ও রেশম বস্ত্র। এই বহির্বাণিজ্য থেকে বিজয়নগরের প্রচুর সম্পদ আহরিত হয়। জলপথ ও স্থলপথে অন্তর্দেশীয় বাণিজ্য চলত। স্থলপথে ঘোড়া, বলদ ও গো শকটে মানে গরুর গাড়ি করে মাল পরিবহন হতো। সমুদ্রের উপকূলবর্তী বন্দরগুলি অন্তর্দেশীয় বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো। বিজয়নগরের বড় জাহাজও তৈরি হতো। বারবোসার লেখা থেকে জানা যায় যে দক্ষিণ ভারতের মালদ্বীপে বড় জাহাজ তৈরির কারখানা ছিল। দ্য ইম্পর্টেন্স অফ বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর সাম্রাজ্যের গুরুত্ব। বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত, দক্ষিণ ভারতে ইসলামের ক্ষমতা বিস্তারের প্রতিক্রিয়া হিসেবে বিজয়নগরের উত্থান ঘটে। প্রায় ৩০০ বছর ধরে এই সাম্রাজ্য মুসলিম আগ্রাসন প্রতিহত করে হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিল। দ্বিতীয়ত, বাহমানি রাজ্যের সঙ্গে অবিরাম যুদ্ধে লিপ্ত থেকে বিজয়নগরের রাজারা পরোক্ষভাবে উত্তর ভারতে তাদের সম্প্রসারণের পথে বাধা সৃষ্টি করে। তৃতীয়ত, বিজয়নগর সাম্রাজ্যে কৃষি অর্থনীতির সঙ্গে উন্নত বাণিজ্যিক অর্থনীতিরও বিকাশ ঘটে। কেবলমাত্র অন্তর্বাণিজ্যই নয়, বহির্বাণিজ্যেরও চরম বিকাশ ঘটে। এর ফলে বিজয়নগরের ব্যাপক আর্থিক সমৃদ্ধি ঘটে। চতুর্থত, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে এই যুগে চরম উন্নতি লক্ষ্য করা যায়। কেবলমাত্র সংস্কৃত সাহিত্যই নয়, তামিল, তেলেগু, কন্নড় প্রভৃতি সাহিত্যেরও বিকাশ ঘটে। শিল্পকলা একটি নতুন রূপ পরিগ্রহ করে। পঞ্চদশ ও ষোড়শ শতকে একাধিক বিদেশি দূত ও পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে এসেছেন। তাদের বিবরণ এই সাম্রাজ্যের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেই বিবেচিত হয়। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি 1420 খ্রিস্টাব্দে বিজয়নগরে আসেন। তার মতে এই শহরটির পরিধি ছিল 60 মাইল। এর প্রাচীরটি পর্বতমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত ছিল। এই শহরে অস্ত্র ধারণে সক্ষম মানুষের সংখ্যা ছিল প্রায় 90,000। বিজয়নগরের রাজা ভারতের যে কোনো রাজা অপেক্ষা শক্তিশালী ছিলেন। পারসিক দার্শনিক আব্দুর রাজ্জাক 1442 থেকে 1443 খ্রিস্টাব্দে বিজয়নগরে আসেন। তাঁর মতে বিজয়নগর শহরটি একটির পর একটি এমন 7টি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। এখানকার অধিবাসীরা খুবই ধনবান ছিলেন। দেশের উচ্চ নীচ সকল অধিবাসী
এমনকি বাজারের কারিগররা পর্যন্ত দেহের নানা অঙ্গে মণিমুক্তা ও সোনার অলঙ্কার পরিধান করে থাকত। রাজকোষের প্রকোষ্ঠগুলিতে গর্ত করে তাতে তরল সোনা ঢেলে জমানো হতো। এই রাজ্যে ৩০০টি বন্দর ছিল। তার মতে বিজয়নগরের মতো নগরী বিশ্বের আর কোথাও নেই। পর্তুগিজ পর্যটক ডমিঙ্গোস পায়েজ 1522 খ্রিস্টাব্দে বিজয়নগরে আসেন। তার মতে বিজয়নগর ছিল বিশ্বের সর্বাপেক্ষা সমৃদ্ধশালী নগরী। উন্নত বহির্বাণিজ্যের জন্য বিশ্বের নানা জাতির মানুষ এখানে সমবেত হতো। পায়েজ তাঁর বিবরণে বিজয়নগরের রাজার অপরিমেয় ঐশ্বর্য, বিশাল সেনাবাহিনী এবং উৎপাদিত শস্যের কথা বলেছেন। পর্তুগিজ পর্যটক ফার্নাও নুনেজ এর রচনায় রাজপ্রাসাদের জাঁকজমক ও রাজাদের ঐশ্বর্যের বিবরণ পাওয়া যায়। তাঁর রচনায় বিজয়নগরের ব্রাহ্মণদের সম্পর্কেও বিস্তৃত আলোচনা রয়েছে। এডুয়ার্ডো বারবোসা নামে এক জনৈক পর্যটক 1516 খ্রিস্টাব্দে বিজয়নগরে আসেন। তাঁর রচনায় বিজয়নগরের আর্থিক প্রাচুর্য ও বাণিজ্যিক সমৃদ্ধির উল্লেখ রয়েছে। তাঁর মতে বিজয়নগর সাম্রাজ্যটি ছিল সুবিস্তৃত, জনবহুল এবং বাণিজ্যে অগ্রণী। এখানকার বণিকরা পেগু থেকে হিরে ও চুনি, চীন ও আলেকজান্দ্রিয়া থেকে রেশম, মালাবার থেকে কর্পূর, গোলমরিচ, সিঁদুর, কস্তুরী, চন্দন প্রভৃতি আমদানি করত। নগরের পথে ও বাজারে মণিমুক্তা বিক্রি হতো। এই সমস্ত কিছু নিয়ে বিজয়নগর ছিল ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে একটি উদাহরণ সৃষ্টিকারী সমৃদ্ধ নগরী।